রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে রাজনৈতিক জীবনে আমার রাজনীতি শুরু হয় ছাত্র জীবন থেকে। ছাত্র জীবনে আমি আল-জামিয়াতুল ছাত্র ছিলাম। ছাত্র জমানায় আমরা আমাদের রাজনীতি যারা একসাথে করেছি, আমাদের আব্দুল মুঈন শাহজাহান ভাই ছিলেন, আমাদের মোহাম্মদ রাজানী ভাই ছিলেন, এরকম আবু সায়েম ভাই ছিলেন, এরকম অনেক ভাইয়ারাই ছিলেন একসাথে। ওনারা আমাদের বড় ভাই ছিলেন, 1 বছর 2 বছর ওনারা উপরস্থ। তো ওই সময় থেকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজের মধ্য দিয়ে আমি বিভিন্ন দায়িত্ব পেয়েছি। আসলে দায়িত্ব পাওয়াটা আসলে আমার কোনো নেশাও ছিল না, পেশাও ছিল না। দায়িত্ব পেতে হবে এই জন্য কোনো তদবিরও কোনোদিন করিনি। কাজের মধ্য দিয়ে একের পর এক আমার কাছে দায়িত্ব ছুটে এসেছে এবং দায়িত্ব আমাকে গ্রাস করেছে, বা দায়িত্ব আমাকে টেনে নিয়েছে যেখানে আমাকে যেতে হবে। তো সেই হিসাবে জাইমরে যখন আমি কাজ করি, কাজের মধ্যে দিয়ে দায়িত্বশীল মনে করেছেন ওনার দ্বারা কাজ হবে, আমি জাইমরে শাখার জিম্মাদার বা সভাপতি দায়িত্ব পালন করছি। যদি জাইমরে দিয়া তৎকালীন সময়ে কঠোর নিষেধ ছিল, এমনকি বহিষ্কার পর্যন্ত করা হইত, কিন্তু আমি আসলে আমার ক্লাসটা ঠিক মতো করতাম, আমার তাকের গ্রুপ ছিল তাও সঠিকভাবে পালন করতাম এবং টাইম টু টাইম সবকিছু করতাম বিধায় আমার রাজনীতির কাজটা তখন হয়তো আসরের পরে, শুক্রবার দিন, বন্ধের দিন, সময় পেলে পেলে সময়ে সময়ে এই কাজগুলা হইত, যে কারণে অনেকেই বহিষ্কার পর্যন্ত করছেন আনা সহযোগ। কিন্তু আসলে আমাকে প্রতি বছর ভর্তি হওয়ার সময় শুধু আমাকে ওয়ার্নিং দিতেন, তুমি কিন্তু অনেক বিভিন্ন দিকে দৌড়ঝাঁপ করতেছো, খেয়াল করছি, কিন্তু আগের দিন এগুলো করবো না, কিন্তু সাবধান। বহিষ্কার করেনি। আমার জানা মতো মোহাম্মদ রাজা সাহেবকে বহিষ্কারও করছে, কেন উনি রাজনীতির ময়দানে একটা দৌড়ঝাঁপ করে। তো যাই হোক, তো ওই সময়ে আমি জয়েন্দ্র শাখার দায়িত্ব ওই পড়াকালীন আবার কিরণ শহর শাখার সেক্রেটারি, সভাপতি, পরবর্তীতে জেলা সভাপতি, সেক্রেটারি। আমাদের ইসলামী ছাত্র মজলিস যেটা ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, এটার নিয়মিত যে কাজগুলো হতো, প্রাথমিক সদস্য, তারপর কর্মী, এরপর সহযোগী সদস্য, স্তরভিত্তিক কাজ, তো সর্বশেষ সদস্য। তো সর্বোচ্চ যে স্তর সদস্য সেটা আমি হয়েছিলাম। এটা হলো আমার কিশোর ইউনিয়নের অবস্থা। এমনকি 1994 সালে তসলিমা নাসরিন যখন এই বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং নারীকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য করতেছিল, তখন কিন্তু আমরা প্রচন্ড ভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, এমনকি হরতাল হয়েছিল। সেই হরতালে কিন্তু আমাদের ভাই আরমান শহীদ হয়েছিল, আমাদের এই পাশে যিনি আমাদের কর্মী ছিল, শহীদ আরমান। তো যখন গুলি করে তখন কিন্তু আমি মাটি ছিলাম, একই সাথে ছিলাম, হয়তো গুলি তার গায়ে লেগেছে, সে আল্লাহ তা কবুল করেছে, হয়তো আমি শহীদ হয় না, হয়তো আমার গায়ে লাগতে পারতো। আমার একটাই কথা ছিল যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তো এটা কুফরি হয়। আমি মাঠেই ছিলাম, অনেকেই দৌড়ঝাঁপ করে ভিতরে এদিক সেদিক যেতে ছোটাছুটি করতেছিল। যাক, তো তৎকালীন সময় আমার দেখা শহীদ আরমান, তার যে মৃত্যুটা আমি দেখলাম, শাহাদতটা, সে হাসতেছিল, মুখে হাসি, মনে হইতেছে সে জান্নাত দেখতেছে। আসলে দিনের পথে কেউ যদি শাহাদত বরণ করে, সে মৃত্যুবরণ করে না, বরং সে জীবিত, তার একটা জ্বলন্ত বিষয় আমি সেদিন দেখতে পেয়েছি। যাই হোক, আমি পড়াশোনা এখানে শেষ করে যখন ঢাকা চলে যাই, ঢাকা চলে গিয়ে ওখানে আমি মতিঝিল থানার সভাপতি দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমাদের মহানগরী দপ্তর সম্পাদক, পরবর্তীতে কাজের মাধ্যমে আমাকে বাইতুল মাল সম্পাদক করা হয়। পরবর্তীতে আমি ঢাকা মহানগরীর সেক্রেটারি হই। পরবর্তীতে আমি আপনার কেন্দ্রের নির্বাহী সদস্য, বর্তমানে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি। যে সাংগঠনিক সম্পাদকের মধ্য দিয়ে আমি প্রায় 10টা জেলা আমার দায়িত্বে। এই 10টা জেলার মধ্যে প্রায় 43টা আসন আছে, যে 43টা আসন আমার পর্যবেক্ষণে এবং আমার তত্ত্বাবধানে মূলত নমিনেশন দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সেখানে আমি চেষ্টা করেছি আমার সংগঠনকে মেরে ধরার জন্য। এখনো আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার অভিজ্ঞতা এটাই যে আমি আমার জীবনে আসলে দিনের জন্য কিছু করতে হবে, পরকালের জন্য যা করছি দুনিয়ার জন্য না, পরকালের জন্য। কারণ পরকালটাই হলো মূল লক্ষ্য। টাকা পয়সা অর্থ যা আমি খরচ করতেছি, দীর্ঘ সময় থেকে পাই নাই কিছু, শুধু দিয়েই যাচ্ছি, করেই যাচ্ছি। লক্ষ্য একটাই, পরকালের মুক্তি। আপনার যে যে এলাকা, এখানকার যে 3টি বড় সমস্যা আপনার চোখে মনে হচ্ছে, দেখছেন যে সমস্যাগুলো, নানা সমস্যা আছে, সেখানে 3টি বড় সমস্যা কোনগুলোকে আপনি অগ্রাধিকার দিবেন? আমার কাছে সবচেয়ে বড় সমস্যা কিশোরগঞ্জে আমি এবং হোসেনপুরে আমি লক্ষ্য করতেছি, সেটা হলো যানজট।
মানে এই শহরের এই মাথা থেকে ওই মাথা গেলে পরে মানে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এটা ঢাকা চলে যাওয়া যায় কিশোরগঞ্জ থেকে। হ্যাঁ, ঢাকা চলে যাওয়ার সময় এখানে নষ্ট হয়ে যায় অনেক সময়, সব সময় না। আর 2টা 3টা সারি রিক্সা যেভাবে চলতে থাকে, রাস্তা পুরো ব্লক হয়ে যায়। মানে কিশোরগঞ্জ শহরে ঢুকলে মনে হয় কখন আমার গায়ে যেন মানে রিক্সা উঠে যায় নাকি গাড়ি উঠে যায়, এমন একটা পরিস্থিতি আমার মনে হয়। তো এই সমস্যাটা আমি চাই যে আমি যদি আল্লাহ তাআলা আমাকে সংসদে নেয়, তাহলে এই রাস্তাটাকে অবশ্যই প্রশস্তকরণ, যে রাস্তা আছে সেটা কমপক্ষে মানে দ্বিগুণ করা, দ্বিগুণ না পারলেও কমপক্ষে 1.5 গুণ করা, যেন পাশে গাড়ি খাড়া থাকার পরও, কারণ একটা মোটরসাইকেল রেখে মানুষের দোকানে যায়, একটা অনেক সময় একটা অটো রেখে একটা দোকানে মানে মাল আনতে যায়, এটা রাখতে হয়। যে এটি রাখার পরে গাড়ি গেলে পরে পুরো ব্লক হয়ে যায়। অর্থাৎ এতটুকু পরিমাণ রাস্তা থাকার দরকার যেন মানুষ গাড়ি পাশে রেখে একটা কাজ করতে গিয়ে এরপরও স্বাভাবিকভাবে গাড়িগুলো চলতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি সমস্যা মনে করি যে কিশোরগঞ্জ শহরের বুক দিয়ে চলে গেছে একটা নরসন্দা নদী। এটা একটা বেশ বড় একটা খাল। এটা আগে নদী ছিল, নরসন্দা নদী। অথচ এটা কোনো কাজ নাই, এমনি পড়ে আছে। এটা একটা মানে ময়লার ভাগার হিসাবে কিন্তু এটা পড়ে আছে। অথচ এটাকে সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে পারলে, হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত কিশোরগঞ্জকে একটা সৌন্দর্যমণ্ডিত করবে, পাশাপাশি কিশোরগঞ্জের যানজট মুক্ত করতে পারে। এই ক্ষেত্রে আমি চিন্তা করছি, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতায় নেয়, তাহলে আমি তার 2 পাশে রাস্তা করে এবং নদীর উপর দিয়ে আমি ফ্লাইওভার করে, অর্থাৎ সকাল থেকে শুরু করে একদম ওই বিশ্ব রোড পর্যন্ত নদীর উপর দিয়ে রাস্তা করা, একদম যেন এখান থেকে তারা একদম সহসা করে ওখানে চলে যেতে পারে, আর ফাঁকে ফাঁকে রাস্তার মধ্যে দিয়ে উঠে যেতে পারে। আর 2 ধারে আপনার মানে চলাচলের জন্য রাস্তা, তাহলে ওই রাস্তার যে ভারত্বটা আছে সেটা কমে এদিকে চলে আসবে, এই পাশে এটা চলে আসবে, আর দূরবর্তী যারা যাবে তারা উপর দিয়ে তারা এখানে চলে যাবে। এটা আমার কাছে প্ল্যান আছে। এই 2টা প্ল্যান আমার কাছে আছে। আরেকটা বিষয় আমি যেটা দেখি আমাদের দেশে, আমাদের অঞ্চলে, মানে ইয়াবা এবং মাদক মানে এমন ভাবে গ্রাস করছে যে কোনো সন্তান আমার কাছে মনে হয় যে মাদক ছাড়া নেই। আকসার সন্তানরা মাদক মানে আসক্ত হয়ে মানে মুরব্বীদেরকে কদর করতেছে না, মুরব্বীদের দুর্ব্যবহার করতেছে। মানে যখন এটা খায় তখন তার কিন্তু হুঁশ থাকে না, তখন বড়দের সাথে খারাপ ব্যবহার করতেছে, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করতেছে, শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করতেছে, মায়েদের উপরে দুর্ব্যবহার, অনেক ক্ষেত্রে শিক্ষকের উপর আক্রমণ করতেছে। কারণ এক মাদক। মাদককে যদি আমি লক করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, হ্যাঁ, আসলে এটা লক করতে হবে কিন্তু মূলত সীমান্ত এলাকা থেকে, যেটা মূলত মায়ানমার থেকে আসে, ওখানে লক করাটা মৌলিক, অথবা ভারত থেকে আসে। আমরা যদি সরকারে যাই, তাহলে ওই চতুর্দিক থেকে, যেমন আফগানিস্তান একদম লক করা আছে, কোনো মাদক ঢুকতে পারবে না। এইভাবে বাংলাদেশকে লক করলে ভালো। কমপক্ষে কিশোরগঞ্জে আমি মাদকটা মুক্ত করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আপনার আসলে নেতৃত্বের ধরনটা কি? আসলে আমার নেতৃত্বের ধরনটা আসলে আমি নেতা মনে করি না, আমার নিজে আমি খাদেম মনে করি। সৈয়দুল কৌমে খাদিমুহুম, আল্লাহ রাসূল বলছেন, যিনি নেতা তিনি খাদেম। আমি মনে করি যদি আমার আমার দায়িত্বে আসে, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাতের অন্ধকারে কে বিপদে আছে, কে সমস্যায় আছে, সমস্যা সমাধান করা আমার চিন্তা থাকে। পাশাপাশি মানুষের পালস বোঝা, মানুষ কি চায়, মানুষকে বুঝতে পারাটা কিন্তু বড় বিষয়। অনেক বিষয় আছে মানুষ মানে মানে বোবা কান্না করতেছে, বলতে পারছে না, অথচ আপনার সমস্যাটা সামান্য কিছু করলেই কিন্তু সমাধান হয়ে যায়। কিন্তু এটা একজন এমপি সাহেব, একজন মন্ত্রী তার কাছে যেতেও পারে না, সমাধানও হচ্ছে না। আমি মনে করি যদি ডোর টু ডোর মানুষের কাছে যে সমস্যা সমাধান গুলা আমি সঠিকভাবে করতে পারি, তাহলে আমি মনে করি আমি সার্থক, নেতা হিসাবে না, আমি একজন সেবক হিসাবে। হ্যাঁ, এই আমার চিন্তা। আপনার সদর আসন যারা বাসিন্দা আছে তাদের স্পেশালি কিছু বলুন। সদর আসনের উদ্দেশ্যে আমি বলবো যে আসুন, প্রতি বছরই কিন্তু এই 54 বছরে আমরা কিন্তু অনেককেই আমরা নির্বাচিত করেছি, অনেক বুক আশায় বুক বেঁধে কিন্তু আমরা বারবার নির্বাচন করেছি। একবার জাতীয় পার্টি, আরেকবার বিএনপিকে, কখনো আমরা বিশেষ করে বেশি সময় আওয়ামী লীগকে করেছি। তো এই করার মধ্য দিয়ে আমরা কিন্তু তেমন কোনো পরিবর্তন পাই নাই, যানজট মুক্ততা পাই নাই। কিছুটা কাজ সৈয়দ আশরাফ সাহেবের ওই ফ্লাইওভার বা বিভিন্ন কিছু করছেন, এটা উনি সাধুবাদ দেওয়ার যোগ্য। সৈয়দ মেডিকেল করছেন, কিন্তু মেডিকেলের যে স্ট্রাকচার যা করার দরকার, যে সেবা পাওয়ার দরকার, সেটা কিছু হওয়া হচ্ছে না।
তো এই সব মেডিকেল গুলাকে নিয়ে আমার চিন্তা আছে যে মেডিকেলকে যেন সর্বোচ্চ সেবা পায়। অত্র অঞ্চলের লোক যেন ঢাকা যেতে না হয় এই মেডিকেল ছেড়ে। অনেকেই আমরা এখন খোঁজখবর নিয়ে দেখি ময়মনসিংহ এর দিকে যায়, পাঠায় দেয়, রেফার করে, ঢাকায় রেফার করে। কেন হবে? এটা একটা মেডিকেল, এটা একটা সরকারি মেডিকেল, সে সর্বোচ্চ সেবা এখানে থাকবে, সকল ধরনের যন্ত্রপাতি এখানে থাকবে এবং সকলে সেবা পাবে। যদি আমি যেতে পারি, আমার ইচ্ছা আছে যে বিশ্বমানের মানে মেডিকেল ব্যবস্থাপনা যেন চালু হয়, অন্য অন্য অঞ্চল থেকে যেন এখানে আসে মানুষ। এটা আমার চিন্তায় থাকবে এবং এটা আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমাদের জন্য আপনাকে ধন্যবাদ।